আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের 7 নম্বর পার্ট। আর এই গল্পটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা হয়তো অনেকেই জানো পিছুটান গল্পটি লিক হয়ে গেছে। একটা ইউটিউব চ্যানেল থেকে আমার আগে ভিডিও আপলোড করছে, আর তোমরা অনেকেই গিয়ে তার চ্যানেল থেকে ভিডিওটা দেখে ফেলছো। তাই এই কথাগুলো তোমাদের জন্য। তোমরাই প্রমাণ করে দিলে মানুষ বেটার পেলে পুরাতনকে ভুলে যায়। কি করি নাই তোমাদের জন্য। নিজের সব খারাপ পরিস্থিতির ভিতরেও তোমাদের জন্য ভিডিও দিয়ে গেছি। আজ একটা বছর তোমাদের বিনোদন দিয়ে আসছি। আমি চাই নাই এই কথাগুলো তোমাদের বলবো। তোমরা অনেকেই আছো আমার গল্পগুলো কপি করে ফেসবুকে ছাড়ো, আমি তাও কিছু বলি না। আর এখন আবার ইউটিউবে ছাড়তেছো। আমি কষ্ট করে গল্প ট্রেন্ডিংয়ে তুলি, আর তোমরা তা কপি করে ইউটিউব এবং ফেসবুকে ছেড়ে ভিউ নিয়ে যাচ্ছ। বিষয়টা এমন হলো না যে কষ্ট করলাম আমি আর ফল নিয়ে গেল অন্য কেউ। তোমরা চাইলে অন্য আইডিতে এবার থেকে ভিডিও দেখতে পারো, আমি তোমাদের না করব না। কিন্তু আমিও দেখব আমি না গল্প ছাড়লে কে আমার ভিডিও চুরি করে ছাড়তে পারে। আর হ্যাঁ, গল্প যেহেতু লিক হয়ে গেছে, তোমরা সেখান থেকেই দেখে নিতে পারো। এটাই হয়তো লাস্ট ভিডিও। আর আমার প্রতি যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে কাল রাত 8টার সময় ফেসবুকে আমি লাইভে আসতেছি। তোমরা সবাই জয়েন হয়ে বলে যাবা। আশা করি সবার কথারই উত্তর দেওয়ার চেষ্টা করব। ফেসবুক পেজের নাম ভয়েস অফ দীপু অফিসিয়াল, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। কাল রাত 8টায় তাই লাইভে আসবো। আমার কথায় কষ্ট পেলে আমাকে মাফ করে দিয়েন। যাই হোক, তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মাহি, আমার একটা কাজ করতে পারবে? এটাই শেষ কাজ, পরে তোমাকে আর কিছু বলবো না। মাহি বলল, জি বলেন কি করতে হবে, আমি যতটা পারি চেষ্টা করব। আমি বললাম, দেখো তোমার সংসার আছে, স্বামী আছে, তোমাকে আমি বেশি কিছু করব না। আর তোমার ক্ষতি হবে এটাও আমি চাই না। শুধু রিমির সামনে আমার সাথে প্রেমের অভিনয় করবে। ও আমার এক্স বউ ছিল, এজন্য ও তোমাকে আমার সাথে দেখে একটু হলেও চলবে। মাহির স্বামী আমার কথা শুনে বলল, না ভাই, আমি এটা ওকে দিয়ে করাতে পারবো না। আপনার সাথে ওকে দেখলে বুঝি আমার জ্বলবে না? ও তো আমার বউ মিয়া। আমি মাহির হাজবেন্ডের হাত ধরে বললাম, বেশি কিছু করব না, শুধু মাঝে মাঝে একটু হাত ধরবো, এর বাইরে আর কিছু না। ও এখন আপনার বউ আর আমার বোন, ওর সাথে খারাপ কিছু হোক এটা আমি চাই না, প্লিজ ভাইয়া। ভাই ওর স্বামীকে বলল, আমার কারণে ও গ্রাম ছাড়া হয়েছে, তুমি তো সবকিছু জানো। আমার জন্য যদিও একটা কিছু করতে পারে, আমি কি না করব বলো? শেষে আমার কাছে কিছু চাইলো, তবে আমি জানি আমার উপর তোমার বিশ্বাস আছে। মাহির স্বামী কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তবে ভাইয়া আপনি কিন্তু আমার বড় ভাইয়ের মতো। আমি বললাম, বড় ভাই বলছো তো, সেখানে তোমার কোনো ক্ষতি হবে এটা আমি চাই না, চিন্তা করো না। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যেতে লাগলাম। যাক, ভালোই হয়েছে, মাহির বিয়ে হয়ে গেল। এতদিন ওর উপর আমার যতটা রাগ ছিল সবটা কমে গেছে। একটা মেয়ের উপর রাগ থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে থাকে অন্য কারোর সাথে প্রেম করে। কিন্তু এখন তো ওর স্বামী আছে, আর আমার কারণে ও সংসার ভেঙে যাবে কেন? ওর কারণে বাড়ি থেকে বের হয়েছি, আমার তো ক্ষতি কিছু হয় নাই, যা হয়েছে বেশ ভালোই হয়েছে। আজকে যদি বাসা থেকে বের না হতাম তাহলে হয়তো চাকরিও করতে পারতাম না। আর কাউকে মাফ করা নাকি ভালো কাজ, তবে আজকে মাহিকে মাফ করে দিয়েছি বলে অন্য কাউকে মাফ করব এমনটা নয়। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি রিমি ম্যাডামকে মাফ করব না, কখনো না। বাসার সামনে এসে কলিং বেল দিতেই বুয়া এসে দরজা খুলে দিল। সোফায় বসে রাধিকা আর রিমি ম্যাডাম কি জানি প্ল্যান করছে। আজকে আমি তোমাদের এমন একটি বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ভোডো7 ব্যবহার করে আপনার প্রথম জমায়েতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা নির্দেশগুলো ফলো করুন, আর অবশ্যই আমার প্রোমো কোড ভোডো7 ব্যবহার করে প্রথম ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি ফোনটা হুদাই কানে নিয়ে বললাম, বলো বেবি। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো আজকে দেখা করতে চেয়েছিলে, কিন্তু আজকে আমি দেখা করতে পারবো না। আমার শরীরে একটা বাজে মেয়ে গরম পানি দিয়েছে, এজন্য একটু শরীর খারাপ। তুমি কান্না করো না, ঠিক আছে? আমি ঠিক হয়ে যাব। তাহলে রাখি বেবি, কেমন? ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি রাধিকা আর রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাক, তাতে আমার কি? মানুষকে আমি বলতে শুনেছি, চুপ থাকলে যে কেউ তোমাকে বেশি করে মারবে। এই পৃথিবীতে চলতে গেলে নরম হওয়া যাবে না। একজন তোমাকে 2টা থাপ্পড় দিলে তুমি তাকে একটা চড় হলেও দিতে তো পারবে।
আর যদি সেটাও না দিতে পারো তাহলে তোমাকে ওরা একসময় মেরে ফেলবে। অনেক সহ্য করেছি, আর না, যতটা সম্ভব এখন থেকে আমিও দেখিয়ে দিব আমি কি জিনিস। রুমে গিয়ে বসতেই রাধিকা এসে দরজা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলল, তোর আবার গার্লফ্রেন্ড হলো কবে থেকে? আমি রাধিকার কথা শুনে কিছু বললাম না, কাপড় চেঞ্জ করতে লাগলাম। রাধিকা আবার বলল, সকালে আমি কি তোরে ইচ্ছে করে রেখে গেছি? তোরে কতক্ষণ ডেকেছি? তুই বুয়াকে জিজ্ঞেস করিস আমার সাথে কেন তুই কথা বলিস না, বল আমি কি করেছি? আমি বললাম, তোর উপর আমার কোনো রাগ নেই। রাধিকা বলল, তাহলে আমার সাথে কথা বলিস না কেন? আমি বললাম, আমার ভালো লাগে না, এজন্য বলি না। রাধিকা আমার হাত ধরে বলল, প্লিজ তুই কিছু মনে করিস না, আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমাকে টেনে নিয়ে গিয়েছিল। আমি বললাম, ভালো, ম্যাডামের কাছে যা তো। রাধিকা বলল, প্লিজ রিপাত, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বাদ দে। রাধিকা বলল, তুই কার সাথে কথা বলে ঢুকলি? বাবু বললি কাকে? আমি বললাম, আমার মাথা শুয়ে কসম খেয়ে বল তুই কাউকে কিছু বলবি না। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম আমি কাউকে কিছু বলবো না। আমি মাহির সম্পর্কে ওকে সবকিছু বললাম। সব শুনে রাধিকা বলল, সত্যি তোর মনটা অনেক ভালো, এত কিছু হওয়ার পরেও তুই ওকে মাফ করে দিলি। আমি বললাম, কি করব তুই বল, ওদেরকে আমি শাস্তি দিব? মাহির এখন বিয়ে হয়েছে, যদি এখন ওকে আমি শাস্তি দিই তাহলে ওর সংসারটা ভেঙে যাবে, আর এটা আমি কখনো চাই না। রাধিকা বলল, সবকিছু বুঝলাম, তোর মন যা চাই তাই কর, তবে দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, আর কত সহ্য করব বল, দেখ আমার পিঠের অবস্থা। রাধিকা মাথা নিচু করে বলল, আমি জানি তোর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু ম্যাম যে এমন কিছু করবেন আমি ভাবতেও পারি নাই। আসার সময় ওষুধ কিনে নিয়ে আসছিলাম। আমি রাধিকার হাতে মলমটা দিয়ে বললাম, একটু পিঠে দিয়ে দে, এখন একটু ঘুমাবো। আমার কথা মতো রাধিকা তাই করলো। রাধিকা রুম থেকে বের হওয়ার আগে বলে গেল, সবকিছু আমি রেডি করে রাখবো, তুই কিন্তু রেডি হয়ে থাকবি সকালে। রাধিকা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে আমি আর রুম থেকে বের হয় নাই। রাধিকা রুমে খাবার দিয়ে গিয়েছিল। আমি বলছি না, আমি রিমি ম্যাডামের মুখটা পর্যন্ত দেখতে চাই না। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, কে? ওপাশ থেকে জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, কুত্তা, 1 ঘন্টা ধরে তোরে ডাকছি, সবাই রেডি হয়ে অপেক্ষা করছে তোর জন্য, আর তুই এখনো ঘুমাস, তাড়াতাড়ি রেডি হ বলছি। আমি বললাম, রাধিকা আমি যাব না, তুই যা, আর আমি রিমি ম্যাডামের সাথে কোথাও যেতে চাই না। রাধিকা বলল, দেখ রিফাত, এমনি অনেক দেরি হয়ে গেছে, প্লিজ এমন কিছু করিস না। ম্যাডাম বলছে অফিসের একজন কেউ না গেলে তিনি বাস ছাড়বেন না, যেতে হবে মানে যেতে হবে। আমি বললাম, আমি যাব না, ওনার সাথে বলে দে। রাধিকা বলল, প্লিজ বন্ধু আমার, এভাবে বলিস না, আমি তোর পায়ে পড়ি, আমার জন্য চল। আমি বললাম, যাব না, যা। রাধিকা বলল, তুই দরজা খুলে রেডি হ প্লিজ। ফোন কেটে দিয়ে দরজা খুলে দিলাম। রাধিকা অনেক বোঝানোর পর রেডি হলাম, আর আমার ব্যাগ রাধিকা আগে থেকেই রেডি করে রাখছিল। ও জানতো যে আমি যেতে রাজি হব না। রেডি হয়ে বাসা থেকে বের হতেই রাধিকা বলল, তুই তো ম্যাডামকে খারাপ বলিস, দেখ ম্যাডাম আমাদের যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। আমি বললাম, ভালো তো, তাহলে তুই যা গাড়ি দিয়ে। রাধিকা বলল, তুই যা মানে আমি কি একা যাব নাকি, সাথে তুইও যাবি? আমি বললাম, আমি যদি মরেও যাই তাও আমি ম্যামের গাড়িতে যাব না। রাধিকা বলল, দেখ রিফাত, মজা করিস না, এমনি অনেক সময় চলে গেছে, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে, একজন মানুষের দেরি তো হতেই পারে। রাধিকা বলল, দেখ কথা বলে এখন সময় নষ্ট করা যাবে না, তুই গাড়িতে উঠতো। আমি গাড়ির দরজা খুলে দিয়ে বললাম, তুই ওঠ আগে। রাধিকা গাড়িতে উঠতেই আমি গাড়ির দরজা লাগিয়ে বললাম, তোর কি মনে হয় আমি রিমি ম্যাডামের গাড়ি দিয়ে যাব? আমি যদিও মরে যাই তাও তো যাব না। ড্রাইভার তুমি ওকে নিয়ে যাও তো, আমি আসছি। এই কথা বলে ড্রাইভার চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের সামনে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। গিয়ে দেখি সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামতেই রিমি আমার দিকে এগিয়ে এসে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই নিজেকে কি মনে করিস? তোর জন্য সবাই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, যদি যাওয়ার ইচ্ছা হয় তো যাবি, নইলে তোর মতো ছোট লোক গেলেই কি আর না গেলেই কি, অযথা আমাদের 1 ঘন্টা নষ্ট করলি। সবার সামনে রিমি ম্যাডাম আমাকে ছোট লোকের বাচ্চা বলল, তাও আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো এটা চিন্তা করছে আমার চাকরি চলে যাবে দেখে আমি ওনাকে কিছু বলছি না। আজকে যদি আমি কাগজে সাইন না করতাম তাহলে কোন দিন ওনাকে লাথি মেরে চলে যেতাম। সাইন করে তো ফেসে গেছি, থাক এইসব কথা এখন আমি আর না বলি। আমাকে অপমান করছে, আমার শরীরের কোনো অংশ তো আর কমে যায় নাই, বলতে থাকুক না, দেখি কতক্ষণ পর্যন্ত বলতে পারে। আমি দাঁড়িয়ে আছি দেখে ম্যাডাম আবার বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কি যাওয়ার ইচ্ছা আছে নাকি, নাকি তুই আমাদের আরো 1 ঘন্টা লেট করাবি? এটা মনে রাখিস, তোর থেকে কিন্তু সময়ের দাম আছে,
কোথা থেকে যে আসে ওরা এটাই আমি বুঝি না। ওদের তো দেখতেই মন চায় না, আমার ঘৃণা করে একদম। চিচি, ছোট লোকের বাচ্চা। আমাকে যা কিছু বলতো আমি না হয় সহ্য করে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বলছে, এজন্য আমি রেগে বললাম, ম্যাডাম ছোট লোকের বাচ্চা বলবেন না কিন্তু, নইলে কিন্তু খারাপ হবে। রিমি ম্যাডাম আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তাই না কি রে ছোট লোকের বাচ্চা, কি করবি তুই আমার? আমার রাগ দেখে আবির দৌড়ে এসে আমাকে আটকিয়ে বলল, রিফাত থাম বলছি, কি করিস তুই? আমি বললাম, আবির তুই আমাকে ছাড়, ওই শালির বাচ্চা শালি আমাকে ছোট লোক বলে। ওই হালি, তোর কিসের এত অহংকার রে? আমার আসল রূপ তো দেখিস নাই? এমন কিছু করব না, সমাজে আর মুখ দেখাতে পারবি না। তোরে যদি আমি এখান থেকে তুলে নিয়ে যাই, কি আটকাবে রে? তোর কোন বাপ আছে তুই তারে ডাক দে। কি আর করবি, আমার চাকরি খেয়ে আমাকে জেলে দিবি? শর্ত অনুযায়ী যদি তুই আমাকে জেলে দিস, অন্তত পুলিশরা আমাকে তোর মতো অপমান করবে না, হয়তো একবেলা লাঠি দিয়ে মারবে, তাও তো অপমান করবে না। তুই যদি আমাকে একটা চড় দিতি, তাও আমি কিছু বলতাম না, কিন্তু আমার বাবা মার নাম ধরে গালি দিলি। আমার বাবার গ্রামে যা আছে তোর তো মনে হয় এক কোনাও নাই। এই শহরে একটা অফিসের মালিক হয়ে নিজেকে খুব বড় মনে করিস না? তোরে তুলে নিয়ে গিয়ে মারতে আমার একটুও সময় লাগবে না, কেউ কিছু বলতেও পর্যন্ত পারবে না। আর তো এত বড় কলিজা, আমার বাবা মাকে নিয়ে কথা বলিস, জিপ টেনে ছিঁড়ে ফেলবো, চিনিস আমাকে? রাগে এক প্রকার আমার শরীর কাঁপছে। আবির শক্ত করে আমাকে ধরে আছে, যেন আমি ম্যাডামকে কিছু না করি। ম্যাডাম তো আমার কথা শুনে ভয়ে কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। কেউ ভাবতেও পারে নাই যে আমি এতটা রেগে যাব। আবির আস্তে করে বলল, বাদ দে বন্ধু, উনি হয়তো বুঝতে পারে নাই। আমি বললাম, কে বুঝতে পারে নাই? উনি বুঝতে পারে নাই তোরে কে বলল? উনি তো সুযোগ পেলে আমাকে একদিন মেরেই ফেলবে, দেখিস, আর বলিস বুঝতে পারে নাই। আবির বলল, রিফাত প্লিজ রাগ করিস না, চল, সবাই আমাদের দেখছে। আমি এবার মন খারাপ করে বললাম, আচ্ছা আবির, আজকে যদি তোর বাবা মাকে নিয়ে কেউ বাজে কথা বলতো, তাহলে তোর কেমন লাগতো বলতো? আবির বলল, তোর বিষয়টা আমি বুঝতে পারছি, ম্যাডামের পক্ষ থেকে আমি সরি বলছি, বাদ দে প্লিজ। আবিরের হাত ছাড়িয়ে বললাম, তোরা যা, আমি যাব না। উনি নাকি আমাকে ছাড়া একাই যেতে পারবে, তো তোরা সবাই যা, আমি যাব না। এই কথা বলে আমি সামনের দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। রাধিকা সবাইকে বলছে, আপনারা সবাই গিয়ে ভিতরে বসেন, আমি ওকে নিয়ে আসছি। রাধিকা আমার কাছে এসে বলল, মাথা ঠান্ডা হয়েছে সাহেব। আমি বললাম, দেখ তোর জন্য আমি এখানে আসছি, আর এখন কতগুলো কথা শুনলাম। রাধিকা বলল, তুই বুঝি ম্যাডামকে কম কিছু বললি? আমি বললাম, ও তুইও ম্যাডামের পক্ষ নিয়ে কথা বললি, ঠিক আছে ভালো। রাধিকা বলল, দেখ রিফাত, আমি তো এটা বলতে চাই নাই, প্লিজ তুই কিছু মনে করিস না, আমাদের সাথে চল প্লিজ। আমি বললাম, আমি যাব না, তুই যা। রাধিকা বলল, আমাদের বন্ধুত্বের কসম, তোর যেতে হবে, নইলে কিন্তু। আমি বললাম, তুই সবকিছুর মাঝে কেন বেশি বেশি করিস? রাধিকা আবার হাত ধরে বলল, চল তো, এখন কথা বলিস না। সিগারেট নিচে ফেলে বাসের দিকে যেতে লাগলাম। সবাই আগে থেকেই বসে আছে, তবে আজকে একটু খুশি খুশি লাগছে নিজেকে, কারণ ম্যাডামকে ইচ্ছে মতো বকা দিতে পারছি। আহা, কতটা যে ভালো লাগছে এটা আমি জানি। মনে হচ্ছে একটু হলেও ওনাকে অপমান করতে পারছি। আমি আগেই বলছিলাম, যদি তুমি আমাকে 2টা থাপ্পড় দিতে পারো, আমি একটা হলেও তো দিতে পারবো নাকি? আর এমন না যে আমার হাত পা নাই, যে আমি শুধু মার খাবো। বাসে উঠতে রাধিকা গিয়ে আবিরের পাশে বসে গেল। এখন বাসে একটা সিটি খালি আছে, সেটা হলো ম্যাডামের পাশে। আমি তো বাবা ওনার পাশে কখনো বসবো না। আমি দাঁড়িয়ে আছি দেখে রাধিকা বলল, রিফাত বস এখানে, আর তোর সিট এটাই, এখানেই বসতে হবে। রাধিকার দিকে চোখ লাল করে বললাম, তোরে একবার একা পাই আমি, পরে দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি বসছি না দেখে ভাবি সামনে থেকে আমাকে দেখে বলল, কি মিয়া, বসতে কি লজ্জা পাচ্ছ? মনে হচ্ছে যেন তুমি নতুন জামাই, দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে, বসে পড়ো। কি আর করব, বিপদে পড়েছি যেহেতু বসতে তো হবেই। কোনো উপায় না পেয়ে আমি রিমি ম্যাডামের পাশে গিয়ে বসলাম। উনি ওনার মতো ফোনে বিজি আছেন। আমার ডান পাশে বসেছে আবির আর রাধিকা। রাধিকা জানালার পাশে চলে গেল, আবির এক পাশে, আমি এক পাশে। আমি চুপচাপ বসে আছি, কেন যেন আনইজি ফিল লাগছে আমার। তবে যতটা সম্ভব আমি ম্যাডামের থেকে দূরত্ব বজায় রেখেছি। ম্যাডামকে কিছুক্ষণ আগে যেগুলো বলছি না, আজকে থেকে 2-3 দিন হয়তো আমার সাথে উনি আর কথাই বলবেন না। কেউ কিছু বলছে না দেখে আমি বললাম, কি আবির কিছু বল, এভাবে বসে থাকে কি ভালো লাগছে? আবির বলল, তাই রে, তো বল তুই কেমন আছোস? আমি বললাম, হালা এইসব বলতে বলছি তোরে। আবির বলল, ধুর, তাহলে কি বলবো তো বল। আমি বললাম, না ভাই, তোর কিছু বলতে হবে না, এভাবেই মরার মতো বসে থাক। আবির বলল, আচ্ছা রিফাত, তোরে ব্যক্তিগত একটা প্রশ্ন করি। আমি বললাম, আমার ব্যক্তিগত বলতে কিছু নাই, তুই যা ইচ্ছা তাই বলতে পারিস, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবির বলল, তোর কি গার্লফ্রেন্ড আছে?
এই তো আবির জায়গা মতো প্রশ্ন করেছে, আমি তো এটাই চেয়েছিলাম। মাইকে দিলাম একটা মিস কল, আসার সময় মাইর নম্বর নিয়ে এসেছি। ওকে এটা বলে আসছি যে যখন আমি মিস কল দিব তখন মনে করবে আমি ম্যাডামের সাথে আছি, তখন কষ্ট করে তুমি একটু কল দিয়ে এই বাবু টাবু বলবে, আর কিছু না। আমি সবকিছু আগে থেকেই রেডি করে আসছি। আবির আবার বলল, কিরে রিফাত, বল বল, তোর গার্লফ্রেন্ড আছে নাকি? নাকি এই কথা শুনে লজ্জা পেলি? আমি বললাম, আরে বেডা, লজ্জার কি আছে, এটা বলতে কি লজ্জা লাগবে? এর মাঝেই মাই কল দিল। আমি হাসি দিয়ে বললাম, দেখলি আবির, তুই বলতে না বলতেই আমার গার্লফ্রেন্ড কল দিল। আবির বলল, কি কস, তোর আবার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, কল লাউড স্পিকারে দে শুনি তো। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে মাহি বলল, আমার বাবুটা কেমন আছে? আমি বললাম, এই তো বাবু ভালো আছি, তুমি কেমন আছো? মাহি বলল, আমি ভালো নেই, শুনলাম আজকাল নাকি কোনো মেয়ে তোমাকে অত্যাচার করে। ইস, ওকে যদি আমি হাতের কাছে পেতাম ঠাস ঠাস করে গালে দুইটা দিতাম। আমি বললাম, না বাবু, এমন করা লাগবে না। ভাই বলল, এই তুমি এখন কোথায় যাচ্ছ মনে হচ্ছে, গাড়ির শব্দ কেন শোনা যাচ্ছে? আমি বললাম, আসলে বেবি, আমরা সুন্দরবন যাচ্ছি পিকনিকে, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সরি বেবি। হঠাৎ করে রিমি ম্যাডাম দাঁড়িয়ে বলল, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমরা এখন এক জায়গায় যাচ্ছি, এখানে কোনো প্রেম টেম করার জায়গা না। চলাচলের সময় আমরা সবাই মজা করব, কিন্তু এখানে কেউ প্রেম করতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে আমার কথা? ম্যাডামের কথা শুনে সবাই বলল, জি ম্যাডাম। ম্যাডামের কথা শুনে আমি কল কেটে দিলাম। যাক, একটু হলো তো শরীরে চালাতে পারছি, মাত্র তো শুরু ম্যাডাম, সামনে দেখেন আপনার কি অবস্থা করি। আমি কল কেটে দিতেই আবির বলল, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতি, তাহলে তো মজা করতে পারতিম, আবার ওকে মনে হয় তুই বলে আসিস নাই। আমি বললাম, আরে বলার সময় পাই নাই তো, রাধিকা টেনে নিয়ে আসলো। আবির বলল, থাক বাদ দে, এই বিষয়ে কথা না বলাই ভালো মনে করি আমি। আমি বললাম, আমরা এখন আর কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি, বসে থাকতে আর ভালো লাগছে না, এজন্য নিজের সিটে একটু দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে ড্রাইভার বা জায়গা মতো ব্রেক করলো, যার কারণে আমি সরাসরি ম্যাডামের কোলের উপর গিয়ে পড়লাম। আর রিমি ম্যাডামের কোলের উপর পড়তেই উনি আমাকে সরিয়ে আমার গালে দুইটা চট দিয়ে বলল, লুচ্চামি করতে কি এখানে এলি? তোর তো স্বভাব চরিত্র ভালো, যে কখন কই সুযোগ পাস আর তার উপর ইচ্ছে করে পড়িস, তোরা যে কাজে কামে ছোট লোক তা প্রমাণ করলি। আর শরীর থেকে তো ঘামের গন্ধ আসছে, বসে থাকতে পারছি না, বুঝি না এইসব বিপদ যে কেন ছাতে নিয়ে আসলাম। এই রাধিকা, তুমি এখানে এসে বসো তো, ওর মতো লুচ্চা ছেলের সাথে আমি বসতে চাই না, শুধু সুযোগ খুঁজে যে কখন কি করতে পারবে। এটা যদি বাসনা হতো তাহলে তোরে আমি জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আর রাধিকা, ওকে একটা বডি স্প্রে কিনে দিও তো, ছোট লোক তো এজন্য টাকা নাই। এখন আমি কিছু বললাম না, সত্যি অপরাধ করে ফেলেছি আমি। উনার উপর যদি আমি না পড়তাম তাহলে আর উনি আমাকে এত কিছু বলতে পারতেন না। তবে এখন আর আমার বাবা মাকে নিয়ে কিছু বলে নাই, জানে এখন কিছু বললে যে আমি কি করব। রাধিকা উঠে ম্যাডামের পাশে বসলো আর আমি উঠে আবিরের পাশে বসলাম। আবিরের পাশে বসতে আবির বলল, মন খারাপ করিস না রিফাত, আর তুই ওনার উপরে পড়তে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? আমি বললাম, আরে বেটা, আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? কি কারণে গাড়ি ব্রেক করেছে তখন আমি উল্টা বাজি দিয়ে পড়ে গেলাম, আমি তো আর ইচ্ছে করে পড়ি নাই। আবির বলল, আমরা দেখছি যে তুই ইচ্ছে করে পড়িস নাই, কিন্তু উনি তো মনে করছে তুই ইচ্ছে করে ওনার উপরে পড়লি। আমি বললাম, ওই যে বলে না, কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে সেটা কোনোভাবে হলেও আসবে, থাক, দোষ ছিল আমার, এজন্য কিছু বলি নাই। আবির বলল, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে আর আমার সন্দেহ হয়। আমি বললাম, কি বল শুনি। আবির বলল, আমার মনে হচ্ছে ম্যাডামের সাথে তোর পুরাতন কোনো শত্রুতা আছে, যার কারণে উনি তোর উপর প্রতিশোধ নিচ্ছেন। অতীতের কোনো কথা কাউকে বলা যাবে না, থাক, এগুলো বলে এখন আর কি হবে। আমি আবিরের কথা শুনে বললাম, না রে, তেমন কিছু না, আর উনাকে তো আমি অফিসে প্রথম দেখছি, জানি না উনি কেন আমার সাথে এমন করেন। আবির বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে। আমি বললাম, এখানে কোনো কিন্তু নাই, তুই বেটা এত সন্দেহ করিস কেন বলতো? আর তাছাড়া উনি আমাকে কোনো এক কারণে আটকে রাখছে, তোরে আমি পরে বলবো নি। আবির বলল, তো তোরে আমি কি বলছিলাম, এখানে কিন্তু তো একটা আছেই। আমি বললাম, আবির তুই একটু বস, আমি ড্রাইভারের সাথে একটু কথা বলে আসি। আবির বলল, ওখানে গিয়ে আবার কি করবি? আমি বললাম, দরকার আছে দেখেই তো যাব, তুই বস, আমি আসছি। আবিরকে বসিয়ে আমি ড্রাইভারের কাছে চলে গেলাম। ড্রাইভারের পাশে বসে বললাম, মামা, আমাকে একটা হেল্প করতে পারবেন? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে হেল্প করব বলেন শুনি। আমি বললাম, সামনে হাঁসের ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানে তো মনে হয় শুধু হাঁস আর হাঁস। ড্রাইভার বলল, দেখতে পারছি, আমাকে কি করতে হবে তাই বলেন। আমি বললাম, সামনে হাঁসের ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানে তো মনে হয় শুধু হাঁস আর হাঁস।
আমি ড্রাইভারের হাতে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম, আমার জন্য 2টা কাজ করতে হবে। একটা হলো সামনে হাঁসের একটা ঘর দেখা যাচ্ছে, ওর একটু পিছনে গাড়ি থামিয়ে বলবেন গাড়িতে একটু সমস্যা হয়েছে, আধা ঘন্টার মতো লাগবে ঠিক করতে। আর বর্তমানে এই একটা কাজই করেন, পরেরটা পরে বলবো। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে মামা, আপনি গিয়ে বসেন, আমি দেখছি, নইলে ম্যাডাম আবার সন্দেহ করবে আমাকে। আমি আচ্ছা বলে আমি আমার সিটে দিয়ে বসলাম। তখন ভাবি বলল, কি খবর রিফাত? আমি বললাম, ভাবি আপনি কিন্তু মানুষ ভালো না, ভাবছিলাম আপনার পাশে বসে যাব, আপনি আর আমি প্রেম করব, কিন্তু তা আর হলো না। ভাবি বলল, ও সরি, আমার ভুল হয়ে গেছে, মনে ছিল না, ইস কি ভুলটাই না করলাম। আমি বললাম, ধুর ভাবি, আপনি আর কথাই বলবেন না। আমি আবিরের পাশে গিয়ে বসতেই ড্রাইভার বাস থামিয়ে বলল, ম্যাডাম গাড়িতে একটু সমস্যা হয়েছে, গাড়ির ব্রেক বেশি কাজ করছে না, এজন্য একটু ঠিক করে নেই, বেশি না, আধা ঘন্টা মতো লাগবে, সবাই একটু নেমে দাঁড়ান। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এই তো কাজ হয়েছে, এখন আমার খেলা সবাই দেখতে পারবে। আহা কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। গাড়ি থেকে নামতে নামতে বললাম, আবির চল এখানে পিকনিক করে ফেলি, সুন্দরবন গিয়ে আর কি করব বল। আবির বলল, ধুর, এত বড় একটা সুযোগ পেয়েছি, এখন এখানে পিকনিক করব, এসব কিসের গন্ধ আসছে নাকে। আমি হাসতে হাসতে বললাম, শালা নাম তুই, তোরে এইসব খাওয়াবো। রিমি ম্যাডাম গাড়ি থেকে নামতেই বলল, ইস কি গন্ধ, তারই পাশে শুধু হাঁসের পটি, ওয়াক থু, এখানে কি গাড়ি থামানোর দরকার ছিল? আর একটু দূরে গেলে কি এমন হতো, গন্ধে তো থাকাই যাচ্ছে না। এই ড্রাইভার তাড়াতাড়ি করো, নইলে এইসবের গন্ধে মারাই যাব এখানে, পরে আর সুন্দরবন যাওয়া লাগবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা বলল, নেন ম্যাডাম টিস্যু, আপনার কিছু হলে পরে আমরা আর যেতে পারবো না, আগে আপনাকে সুস্থ রাখতে হবে আমাদের। কি দরদ ম্যাডামের জন্য, দাঁড়া তোরে সহ ম্যাডামের 12টা বাজাবো আমি। 1000 টাকা কি হুদাই দিয়েছি আমি? 1000 টাকা কি হুদাই দিয়েছি আমি? আমার সাথে আগে কি করেছে আমার বুঝি মনে নেই? এত তাড়াতাড়ি তো আমি সবকিছু ভুলে যাব না, উচিত শিক্ষা দিব একদম। আর বিশেষ করে আমি তো গ্রামের পোলা, এইসব গন্ধ আমার কাছে কিছুই না। গ্রামে কত হাঁসের খামার আছে, বিশেষ করে যারা গ্রামে থাকে তারা বলতে পারবে গ্রামে যে কত কত হাঁসের খামার আছে, সবাই মুখে রুমাল দিয়ে ঢেকে রাখছে, কেউ আবার টিস্যু, শুধু আমি একা যে কিনা মুখে কিছু পর্যন্ত দিই নাই। আবির আমাকে বলল, ভাই তোর নাকে কি গন্ধ লাগে না? আমি বললাম, তুই আবার কিসের গন্ধ পেলি এখানে? আবির বলল, শালা আমাদের সাথে মজা করিস তুই? রাস্তা থেকে নিচে নামলেই হাঁসের কি জানি ম্যাডাম শুদ্ধ ভাষায় কি বলল, ও হ্যাঁ মনে পড়েছে, হাঁসের পটি। আমি বললাম, হালার পুত, এগুলো হাঁসের পটি না, হাঁসের লাদা। আবির বলল, তুই এত গ্রামের ভাষায় কথা বলিস কেন বলতো, নে টিস্যু নাকে দে। আমি বললাম, আমার দেওয়া লাগবে না, তোরা দে, আমি ঠিক আছি। আবির বলল, তাহলে তো ভালোই, আমি এখানে যার জন্য বাস থামালাম সেই কাজ করি, কথা বলে সময় নষ্ট করা যাবে না। যখন আমি দেখলাম রাধিকা ম্যাডামের সাথে কথা বলছে, তখন আমি ওদের দিকে এগিয়ে গেলাম। খুব সাবধানে আমাকে কাজ করতে হবে, যাতে কেউ কিছু বলতে না পারে, আমার কারণে ওরা নিচে পড়েছে। আমি ধীরে ধীরে ওদের সামনে গেলাম, তবে রাধিকা রিমি ম্যাডামের সাথে কথা বলাই বিজি। আমি ওদের সামনে গিয়ে রাধিকাকে দিলাম এক জোরে ধাক্কা, আমার ধাক্কাকে রাধিকা রিমি ম্যাডামের নিয়ে নিচে পড়ে গেল। আমি চুপচাপ এখান থেকে সরে আবিরের সামনে চলে গেলাম। ম্যাডাম নিচে পড়ে চিৎকার দিয়ে বলল, রাধিকা তুমি এটা কি করলে, দিলে তো সবকিছু নষ্ট করে। ম্যাডাম নিচে পড়েছে দেখে ভাবি আর কয়জন মিলে রাধিকাকে আর ম্যাডামকে টেনে তুললো। রিমি ম্যাডাম দাঁড়িয়ে বলল, সিসি, আমার তো পুরো শরীর ময়লায় ভরে গেছে, ওয়াক থু, আমার বমি আসছে। আমি জায়গা মতোই কাজ করেছি, আমাকে আগে রিমি ম্যাডাম বলছিল তোর শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আমার থেকে দূরে গিয়ে বস। আর এখন আমার তো এখন খুব হাসি পাচ্ছে, ইস কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে, কি আনন্দ আকাশে বাতাসে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, রিফাত এই দিকে আয়। আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোর দরকার হলে তুই আয়। রাধিকা আমার কাছে এসে বলল, আমি জানি কে আমাকে ধাক্কা দিয়েছে, তুই ছাড়া যে এই কাজ কেউ করে নাই এটা তো আমি ভালো করেই জানি। আমি রাধিকার কথা শুনে একটু জোরেই বললাম, ছি রাধিকা ছি, তুই আমার থেকে দূরে থাক, তোর শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। আর কে জানি বলছিল আমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে, এখন তো মনে হচ্ছে কারো শরীর থেকে হাঁসের পটির গন্ধ আসছে। শুদ্ধ ভাষায় বলে হাঁসের পটি, যেই না চেহারা কুত্তায়ও দেয় না পাহারা, আবার শুদ্ধ ভাষায় কথা বলে। আমার শরীরে তো ঘামের গন্ধ আসছিল, তাও ভালো, এখন তো ওদের শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। কি গন্ধ, সিসি। রিমি ম্যাডাম আমার দিকে চোখ লাল করে তাকালো। আমি হাসতে হাসতে বললাম, আমরা তো গ্রামের পোলা, এত অহংকার করতে পারি না, কিন্তু যারা শহরে থাকে তারা এতই অহংকার করে যে যার কারণে তারা নিজেরা নিজেদেরই চিনতে পারে না। এখন ভালো কাজ হয়েছে না, আরো করো অহংকার দেখি। তো এভরিওয়ান, ভিডিও শুরুতেই যা বলছিলাম,
এখন তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা কি আমার ভয়েসে এই গল্পটি শেষ করতে চাও, নাকি গল্পটি আমি এখানেই শেষ করে দিব। আমার ফেসবুক পেজ ভয়েস অফ দীপু অফিসিয়ালে আমি লাইভে আসবো রাত 8টার সময়। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তোমরা যে সবাই জয়েন হয়ে যাও। ধন্যবাদ।